হ্যালো সিরাজগঞ্জ, দেখতে হলে সৌন্দর্যের মেলা। সিরাজগঞ্জের সমস্ত সৌন্দর্য এবং দর্শনীয় স্থান আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের তৃতীয় এবং সমগ্র উত্তরবঙ্গের চতুর্থ সর্বোচ্চ উন্নত জেলা শহর এবং একটি প্রশাসনিক অঞ্চল। ধারণা করা হয় বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামে একজন ভূমিস্বামী বা জমিদার ছিলেন। তিনি নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করেন এবং তার নাম অনুসারেই নাকি এই এলাকার নামকরণ করা হয় সিরাজগঞ্জ। আজকের এই ভিডিওতে সিরাজগঞ্জের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো এবং ভিডিওর শেষ অংশে দিব যাতায়াতের সম্পূর্ণ ভ্রমণ গাইড। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করুন। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে। লাকসু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাকসু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আমার পিছনে খুবই সুন্দর একটি মন্দির রয়েছে এবং খুবই বড় একটি মন্দির। এই মন্দিরটি হচ্ছে নবরত্ন মন্দির, আর এই মন্দিরটি হচ্ছে বাংলাদেশের নবরত্ন মন্দিরের মধ্যে সব থেকে বড় নবরত্ন মন্দির। আর এই মন্দিরের নাম হচ্ছে নবরত্ন মন্দির, আর এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করা হয় অনেক আগে এবং এই মন্দিরটি পরবর্তীতে যখন আবিষ্কার করা হয় তখন এই মন্দিরে কোনো শিলালিপি পাওয়া যায়নি। তার ফলে এই মন্দির কত সালে নির্মাণ করা হয়েছে তার সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কেউ কেউ মনে করে এই গঠন অনুসারে 1664 সালে রামনাথ ভাদুরী নামে একজন স্থানীয় জমিদার এই মন্দিরটি নির্মাণ করেন। কিংবদন্তি অনুসারে বা ঐতিহাসিকদের মতে রামনাথ ভাদুরী ছিল তখনকার দিনাজপুরের রাজা প্রাণনাথ তার বন্ধু। তো একবার রামনাথ ভাদুরী নাকি দিনাজপুরের যে রাজা প্রাণনাথ তার করে সাহায্য করেছিল। তার এই ফলশ্রুতিতে বা সে সাহায্য করার ফলে তাকে গিফট করেছিল বা বানিয়ে দিয়েছিল। কিন্তু কারো কারো মতে এটি রামনাথ ভাদুরী তিনি নিজস্ব অর্থায়নে এই মন্দিরটি নির্মাণ করেন। আমি অনুরোধ করব যারা সিরাজগঞ্জে আসেন বা সিরাজগঞ্জ ভ্রমণে আসবেন তারা এই মন্দিরটি হয়ে যাবেন, কারণ এই মন্দির অনেক বড় মন্দির এবং খুবই সুন্দর করে গঠন করা হয়েছে। আসলে আমি কান্তজির মন্দির দেখেছি, কান্তজির মন্দিরের থেকেও এই মন্দিরটি অনেক বড় এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। আসলে যারা মন্দির সম্পর্কে একটু জ্ঞান রাখেন বা কারুকার্য সম্পর্কে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জ্ঞান রাখেন বা ধারণা রাখেন, তারা যদি এই মন্দিরটি দেখে তাহলে তারা অবশ্যই অবাক হবে, কারণ এই মন্দিরের শিলালিপি আসলেই অনেক সুন্দর এবং মন্দিরটি অনেক বড়, দেখতে খুবই সুন্দর লাগে। আমার পিছনে যে বড় বড় পাখাগুলো দেখতে পাচ্ছেন, এই পাখাগুলো আপনি কই আসলে দেখতে পারবেন জানেন? আপনি সিরাজগঞ্জের চায়নাবাদে আসলে আপনি দেখতে পারবেন। এটি হচ্ছে বাদ নং 3। এই বাঁধের নাম রাখা হয়েছে চায়নাবাদ। সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই চায়নাবাদ অবস্থিত।
এই চায়নার এই প্রকল্পটা দেখবেন। আসলে ভালো লাগার মতো হচ্ছে একটা প্রকল্প করেছে বা একটা বাঁধ নির্মাণ করেছে। এখানে আসলে আপনি অনেক কিছু পাবেন, ফুচকা থেকে শুরু করে মানে পেলে চায়নাবাদটি ঘুরে যাবেন। আমার পিছনে যে সুন্দর ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মুক্তির সংগ্রাম। আসলে 1971 সালের যে মুক্তিযুদ্ধ হয়েছিল বা যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল তারই একটি প্রতীক। আমি এখন কথা বলতেছি, আসলে জায়গাটি খুবই সুন্দর, এখানে আসলে আপনার মন ভরে যাবে। আসলে কবি শুধু শুধু বলেননি যে বাংলার এই রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর আমি মনে করি বাংলার রূপের এই পার্কটির মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন প্রবেশ করার সাথে সাথে আপনার ভালো লাগবে, বিকজ এই পার্কটি না খুব পার্ট পার্ট বাই সাজানো। যেমন আপনি যখন 30 টাকার টিকিট কেটে প্রবেশ করবেন তখনই আপনি অনেক অনেক ডিসপ্লে দেখতে পারবেন, ঠিক আছে, যেখানে পশু পাখি জীবজন্তুর অনেক কিছু সুন্দর সুন্দর ডিসপ্লে দেখা যায় এবং ছবিও তুলতে পারবেন। ওখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে। তারপরে আপনি যে আসবেন তারপরে কতগুলো রাইডের অপশন পাবেন। অ্যান্ড ছোট একটা জায়গার মধ্যে, সরু একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে এই পার্কটিকে সাজানো হয়েছে। ছোট মানে ফ্রি কিছু হচ্ছে রাইড আছে, এরপরে হচ্ছে রাইডগুলো আপনার টাকা দিতে হয়। আর প্রত্যেকটা রাইড হচ্ছে 20 থেকে 50 টাকার মধ্যে কমপ্লিট আপনি করতে পারবেন। তারপরে আসলে আপনি ওপেন একটা প্লেস পেয়ে যাবেন, মানে পিকনিক স্পট। এখানে হচ্ছে পিকনিকের আয়োজন করা হয়। অ্যান্ড হাতের এই পাশে মানে এদিকে পেয়ে যাবেন একটু ছোট মিনি চিড়িয়াখানা, যেখানে হরিণ আছে এবং বিভিন্ন পশু পাখিও আছে। তো ছোটোর মধ্যে এই পার্কটি আসলে খুবই সুন্দর। আর নদীর পারে হয়, যারা নদীকে দেখতে আসেন, যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে আসেন, তারা যদি ফ্যামিলি সহ আসেন, ফ্রেন্ডস নিয়ে আসেন, প্রিয় মানুষটাকে নিয়ে আসেন, এই পার্কটি হয়ে যেতে পারেন। আশা করি আপনার খুব সুন্দর একটি সময় কাটবে। বর্তমানে আমি এখন আছি সিরাজগঞ্জের একমাত্র জেলা স্টেডিয়াম শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। অ্যান্ড আমার পিছনে ক্রিকেট ম্যাচ হচ্ছে। আর এটি স্বাধীনতা পূর্বে আগের একটি স্টেডিয়াম। অ্যান্ড স্বাধীনতার পূর্বে এই স্টেডিয়ামের নাম ছিল জিন্না স্টেডিয়াম। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধাদের এই স্টেডিয়ামে প্রশিক্ষণ দেওয়া হয় বা অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। এটি হচ্ছে পাক হানাদার বাহিনী জানতে পারে এবং এই স্টেডিয়ামকে ঘেরাও করে এবং তারা মুক্তিযোদ্ধাদেরকে অত্যাচার করে এবং অত্যাচার করতে করতে একটা পর্যায়ে আবুল কালাম শামসুদ্দিন নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয় এবং তার নাম অনুসারে এই স্টেডিয়ামের নাম করা হয়েছিল শামসুদ্দিন স্টেডিয়াম।
আসলে এই স্টেডিয়ামটা দেখতে খুবই সুন্দর। আপনার যদি হাতে সময় থাকে অবশ্যই এখানে আসবেন, স্টেডিয়ামে আসবেন, ভালো লাগবে। কারণ স্টেডিয়ামে সবসময় খেলা হয়, এখানে কন্টিনিউ খেলা হয়ে থাকে এবং বিভিন্ন রকমের বড় বড় অনুষ্ঠান কিন্তু এই স্টেডিয়ামে আয়োজন করা হয়। সো অবশ্যই সময় থাকলে এই স্টেডিয়ামটি হয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের অন্যতম প্রাচীন একটি সেতুর উপরে, আর এই সেতুর নাম হচ্ছে ইলট সেতু। এটি তো অবশ্যই যারা সিরাজগঞ্জে ভ্রমণ করতে আসবেন তারা এই মসজিদটি দেখে যাবেন। আছি বিশ্বকবি রবীন্দ্রনাথের কাচারি বাড়ি। এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। তো
তিনি যখন এইখানে ইসলাম প্রচার করতে আসেন তখন এইখানে শাসনভার ছিল সুবা বিহারের রাজা বিক্রম কিশোরীর হাতে। তো তিনি যখন এখানে ইসলাম প্রচার করতে আসেন তাকে প্রচুর পরিমাণ অত্যাচারের সহ্য করতে হয়। আসলে তার পিছনে না গুপ্তচর আর কি নিয়োগ করা হয়েছিল এবং ওই গুপ্তচর তার একেবারে বিশ্বস্ত আর কি সহযোগী হয়ে উঠেছিল এবং বিশ্বস্ত সহচর ছিল। তো দেখা গেছে কোনো একদিন আসরের নামাজের সময় সে যখন নামাজ পড়তেছিল, সেই নামাজ পড়া অবস্থায় আর কি তার যে গুপ্তচর বা তার যে বিশ্বস্ত সহচর ছিল সে তার মাথা মানে শরীর থেকে আলাদা করে দেয় বা দ্বিখণ্ডিত করে দেয়। তারপরে সেই মাথা নিয়ে যায় রাজদরবারে এবং সেইখানে গিয়ে যখন তিনি তার মাথাটাকে দেখান যে এই আর কি পীরের মাথা, তখন সেই খুলি বা মাথার মুখ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধ্বনিটা বের হয় এবং সাথে সাথে যে রাজা এবং তার আশেপাশের অনেক লোকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এরপরে আস্তে 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 এই অঞ্চলে ইসলাম প্রচারটা শুরু হয় এবং এই অঞ্চল একবারে ইসলাম বা মুসলিমদের দখলে চলে যায়। আমার পিছনে যে পার্কটি দেখতে পাচ্ছেন এই পার্কটি সিরাজগঞ্জ জেলার সব থেকে বড় পার্ক, আর এই পার্কটির নাম বঙ্গবন্ধু সেতু ইকো পার্ক। বন বিভাগ 120 একর জায়গা নিয়ে 2007 সালে এই পার্কটি নির্মাণ করেন। আসলে এই পার্কটি অনেক বড়, তো আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে। আর আমি বলি আমি আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে, 5টার পর কিন্তু এই পার্কটি বন্ধ হয়ে যায় বা এই গেট বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়। সো 5টার পরে আসলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আর অবশ্যই আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে 5টার আগে বের হয়ে যেতে হবে, মানে বিকেল 5টার আগে বের হয়ে যেতে হবে। আর একটা কথা বলে, ইকো পার্ক কাদের জন্য বা এই পার্কটি কাদের জন্য? যারা খুব নিরিবিলি পরিবেশ চান, প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে নদীর পাড়ে যেতে চান, একটা অন্যরকম একটা পরিবেশের মধ্যে হারিয়ে যেতে চান, তারা কিন্তু আসতে পারেন। দেখেন আমার আশেপাশে কিন্তু কেউ নেই, তো একান্তই টাইম পাস করার জন্য এই পার্কটি হতে পারে আপনার জন্য অন্যতম একটি স্থান। আরেকটা বিষয় বলি, যাদের নিজস্ব বাইক বা কার আছে তারা কিন্তু এই পার্কটি একেবারে সুন্দর করে ঘুরে টুরে দেখতে পারবেন, যেহেতু অনেক বড় পার্ক আর এখানে কিন্তু কোনো লোকাল ট্রান্সপোর্ট নেই যে যারা আপনাকে নিয়ে যাবে। সো আপনার যদি পার্সোনাল কোনো গাড়ি টাড়ি না থাকে তাহলে কিন্তু আপনার হেঁটেই যেতে হবে। আর হাঁটতে হাঁটতে আপনি কিন্তু কতগুলো খরগোশ দেখতে পারেন, যেগুলো আমি দেখেছি। আর ভিতরে গেলে হয়তো আরও অনেক কিছু দেখা যায়, বানর আছে নাকি হরিণ আছে। সো এখানে যদি সময় পান তাহলে অবশ্যই আসবেন। আমার পিছনে যমুনা নদী, আর যমুনা নদীর উপরে যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু ব্রিজ। রেল সংযোগ এবং সড়ক সংযোগ দুটোই এই ব্রিজের উপরে আছে। আর পাশে কিন্তু আবার নতুন রেল সেতু হচ্ছে, তো এটা মেবি 8-2 বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি সিরাজগঞ্জে আসেন আর এখানে যদি না আসেন, এই যে যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু ব্রিজ যদি না দেখেন, তাহলে সিরাজগঞ্জের আসল সুন্দর বের হয়ে যেতে হবে। সো বিষয়টি মাথায় রাখবেন। বাট এখানে এসে আপনি যদি বিকেলটাকে কাটান তাহলে আপনার লাইফে অন্যতম সুন্দর একটা মুহূর্ত আপনি কাটাতে পারবেন। তো সাথে যদি ফ্যামিলি থাকে, প্রিয় মানুষটা থাকে, তাহলে তো কোনো কথাই নেই।